রেকর্ডিং। হ্যাঁ। আচ্ছা, তো ক্লাস শুরু করি তাহলে। হ্যাঁ, কেমন আছেন সবাই? জি স্যার, ভালো আছে। আপনি কেমন আছেন? হ্যাঁ, আছি মোটামুটি। গত গত সপ্তাহে আপনাদের ক্লাসটা নেওয়ার কথা ছিল, মূলত অসুস্থ থাকার জন্য নিতে পারি নাই, এর জন্য এক্সট্রিমলি সরি। এখনো আসলে পুরাপুরি রিকভার করতে পারি নাই, তারপরও চেষ্টা করতেছি আজকের ক্লাসটা ব্রিফ করার। তো আজকে তো মূলত ওরিয়েন্টেশন ক্লাস, এই জন্য ভাবলাম যে ক্লাসটা নেই, কিন্তু আরো আসলে রেস্ট দরকার। যাই হোক, প্রথমে আমরা একটু শর্টলি সবার পরিচয়টা একটু জেনে নিই। পরিচয় জেনে তারপর আমরা ক্লাস শুরু করব। একদম সংক্ষেপে আপনার জাস্ট আপনাদের সম্পর্কে একটু বলবেন জাস্ট। তো প্রথমে আশরাফ, আপনি আপনার সম্পর্কে কাইন্ডলি একটু বলেন। স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, স্যার, আমি ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ আশরাফুল হুদা স্যার। সহকারী প্রকৌশলী হিসেবে আছি স্যার, সেনা কল্যাণ সংস্থা। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ইঞ্জিনিয়ার শিবলি, আপনি কি শুনতে পাচ্ছেন? জি। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এই আহমেদ আজিজ শিবলি। আমি একটা প্রাইভেট অর্গানাইজেশনে আছি, ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড, ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। আচ্ছা, থ্যাংক ইউ। তো এরপর জোবায়ের হাসান হাসিব। আসসালামু আলাইকুম। আমি জুবাইর হ্যাঁ। হাসান আসিফ। আমি একটা ডেভেলপার কোম্পানিতে প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে আছি এখন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। হচ্ছে সানজিদ আলম সাজিন। সানজিদ আলম সাজিন কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, উনি হয়তো শুনতে পাচ্ছেন না অথবা মিউট করা আছেন। তো ক্লাস শুরু করি। তো সবার সঙ্গে পরিচিত হয়ে ভালো লাগলো। আশা করি আমরা আজকের ক্লাস থেকে বুঝতে পারবো যে এই কোর্সে মূলত আমরা কি কি শিখব। এই কোর্সের মেইন ডিসকাশন পয়েন্টগুলা কি হবে, কিংবা এটা আপনাদের জন্য আদৌ দরকার আছে কিনা এই কোর্সটা। তো আজকের ক্লাস থেকে মূলত আপনারা ডিসিশন নিতে পারবেন যে এই ক্লাসটা আপনার জন্য আসলেই লাগবে কিনা। তো এই জন্য মূলত আজকের ক্লাসটা নেওয়া। তো আশা করি আজকের ক্লাসের পর আপনাদের সবাইকে একসঙ্গে পাবো। তো ধৈর্য ধরে আশা করি ক্লাসটা দেখবেন, এবং কারো যদি কোনো কোশ্চেন থাকে লাস্টে সবার কাছ থেকে কোশ্চেন নেওয়া হবে, কিংবা কোর্স রিলেটেড যদি কোনো সাজেশন বা অন্য কোনো কমেন্টস থাকে তাহলে অবশ্যই লাস্টে সবার কাছ থেকে নেওয়া হবে। আচ্ছা, আমি আমার সম্পর্কে একটু বলি, আমার পরিচয়টা প্রথমে দেই। যদিও আপনারা হয়তো জেনে থাকবেন, কারণ আমি এই ডকুমেন্টটা সবার কাছে শেয়ার করছি অলরেডি। তো এখানে আমার টোটাল ওয়ার্কিং এক্সপিরিয়েন্স হচ্ছে 11.5 বছরের মতো। আমি বর্তমানে ইনফিনিটি ডিজাইন ইঞ্জিনিয়ারিং এ ডিরেক্টর এবং লিড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে আছি। পাশাপাশি আমি আইমার্ট ইঞ্জিনিয়ারিং পিএলসিতে ম্যানেজার স্ট্রাকচারাল ডিজাইন বা ডিজাইন হেড অফ দ্য ডিজাইন হিসেবে আছি। এর আগে আমি কিছু প্রতিষ্ঠানে জব করছি: বসুন্ধরা গ্রুপ, পিইবি স্টিল অ্যালায়েন্স লিমিটেড, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম লিমিটেড, কম্পোজিট স্টিল স্ট্রাকচারাল লিমিটেড। তো আমার ক্যারিয়ারের মোস্ট অফ দা টাইম আমি স্টিলের পেছনেই ব্যয় করছি, আবার ডিজাইন রিলেটেড ফিল্ডেই ছিলাম বলা যায়। উম, পুরা ক্যারিয়ারের অধিকাংশ সময় জুড়ে। তো এই জন্য এই শর্ট টাইমের মধ্যে আমি আমার জ্ঞান দিয়ে যতটুকু শিখতে পারছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব।
তো এই কোর্সটা যেহেতু এস্টিমেশনের কোর্স এবং স্টিল স্ট্রাকচারের এস্টিমেশন, তো এটা নিয়ে আহ, ব্যাখ্যা করার কিছু নাই, যে এস্টিমেশন সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি যে এস্টিমেশন আমাদের কেন দরকার, কিংবা এস্টিমেশন একটা কোম্পানির জন্য একজন এস্টিমেটর কিন্তু একটা গুরুত্বপূর্ণ অ্যাসেট। কারণ আপনার যে যতই ভালো ডিজাইনার হোক, দেখা গেল ওই কোম্পানিতে ভালো ডিজাইনার আছে, ভালো ডিটেইলার আছে, তারপর ভালো সেলসম্যান আছে, কিন্তু ভালো এস্টিমেটর নাই, তাইলে কি হবে? ওই কোম্পানিতে কিন্তু আপনি যতই ভালো ডিজাইনার থাকুক, ডিটেইলিং থাকুক, আলটিমেটলি একজন ক্লায়েন্টের কাছে যাবে কি? এস্টিমেট শিটটা যাবে আর রেট যাবে। তো এস্টিমেট যদি ঠিক না থাকে তাহলে কি রেটও ভুল হবে। তার মানে ওই প্রজেক্টটার কস্টিংটা ঠিক হইল না। তো ওই প্রজেক্টের কস্টিং যদি ঠিক না থাকে তাহলে সেই কাজ পাওয়ার চান্স অনেক অনেক পার্সেন্ট কমে যাবে। কিংবা এমন হইতে পারে যে যেটা আপনার এস্টিমেটেড কস্ট সেটা থেকে হয় অনেক বেশি লাগতেছে, যে কোনো কারণে কাজটা পেয়ে গেলেন, পেয়ে যাওয়ার পরে যখন আপনার প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে যাবেন তখন দেখবেন যে অনেক বেশি ওয়েট চলে আসতেছে, কিংবা আপনার এস্টিমেটেড কস্ট থেকে অনেক কস্ট চলে আসতেছে। তখন ক্লায়েন্ট স্বাভাবিকভাবেই আপনার সম্পর্কে একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হবে ক্লায়েন্টের। একইভাবে আপনার যদি অনেক আন্ডার এস্টিমেট হয়, অর্থাৎ এক্সাক্ট যেটা লাগার কথা যাচ্ছে অনেক কম আসছে আপনার এস্টিমেটে, সেই ক্ষেত্রেও একই সমস্যা হবে। ক্লায়েন্ট তখন বলবে, তখন আপনি কাজ পাওয়ার জন্য তাইলে মনে হয় কম ওয়েট দিছেন কিংবা কম রেট দিছেন। তো এই জন্য একজন এস্টিমেটরের ভূমিকা একটা কোম্পানিতে মানে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তো এই জন্য এটাকে অবহেলা করার সুযোগ নাই। তো আমাদের এই কোর্সে স্টিল স্ট্রাকচার রিলেটেড, আমাদের স্টিল নর্মালি যে বিল্ডিং গুলা হয় বা স্টিলের যে শেড গুলা হয় কিংবা মাল্টি স্টোরিড হয়, এগুলাতে যে প্রতিনিয়ত যে ম্যাটেরিয়াল গুলা ইউজ করা হয়, যে অ্যাক্সেসরিজ গুলা ইউজ করা হয়, সেগুলার ডিটেইল লেভেলের একটা ম্যানুয়াল ক্যালকুলেশন দেখানোর চেষ্টা করব এই কোর্সে। এবং এগুলা আমি সবই প্র্যাকটিক্যাল ছবির মাধ্যমে, অর্থাৎ প্র্যাকটিক্যাল প্রজেক্টের পিকচার, যে যে জিনিসটা পড়াবো সেটা চেষ্টা করব সেটার ছবি দেখায় পড়াতে, যাতে ওইটা পরে আর আপনার ভুল না হয়, ওই এস্টিমেটটা যাতে আপনার মাথার মধ্যে গেঁথে যায়। এবং এই রিলেটেড যত ড্রয়িং কিংবা সাফিসিয়েন্ট ডকুমেন্টস যা লাগে সেগুলো আমি শেয়ার করব। তবে এখানে আপনার এক্সেল শিট ওইভাবে কোনো কিছু প্রোভাইড করা হবে না, পিডিএফ প্রোভাইড করা হবে, কিন্তু এক্সেল শিট যদি কোনোটা করতে হয় সেটা আপনার নিজেকে তৈরি করে নিতে হবে। কারণ এক্সেল শিট এক একজন তার এক এক রকম ইয়ে দিয়ে তৈরি করেন, একজন এক একজন তার পার্সোনালি এটা ক্রিয়েট করে নেয় সবচেয়ে বেটার। কারণ অন্যের এক্সেল শিট ইউজ করতে গেলে সবচেয়ে যে প্রবলেমগুলো ফেস করতে হয়, যে উনি যে সেন্সে এক্সেল শিটটা প্রিপেয়ার করছেন, আপনার যদি ওই সেন্স মানে ওই সেম জিনিসগুলো আগে ধরতে না পারেন, যে উনি কিভাবে ইনপুটগুলো দিচ্ছেন সেটার আউটপুট উনি কিভাবে চাচ্ছেন, সেইভাবে এক্সেল শিটটা প্রিপেয়ার করেন, কোনো কারণে একটা ইনপুট যদি এদিক সেদিক হয় তাইলে কিন্তু আপনার ফুল ডিজাস্টার হতে পারে। এই জন্য এক্সেল শিট কখনোই কারোটা ডেডিকেটেডলি ইউজ করা উচিত না, সে যে এক্সেল শিটই হোক, যে কোনো স্টেজেই হোক। কারণ এটা আপনার আগে ম্যানুয়াল, ওই এক্সেল শিট ইউজ করার আগে আপনার আগে ম্যানুয়াল ক্যালকুলেশন জানতে হবে মাস্ট। তা না হলে ওই এক্সেল শিট আপনার জন্য ডিজাস্টার হতে পারে। তো এই জন্য আমি এক্সেল শিটের পিডিএফ প্রোভাইড করি, এবং আমার সব কোর্সেই আমি প্রথম ক্লাসেই বলে নেই যে আমি কাউকে আসলে ওইভাবে এক্সেল শিট প্রোভাইড করি না। পিডিএফ, এক্সেল শিটের পিডিএফ প্রোভাইড করি, যেটা দেখে আপনি ম্যানুয়াল ক্যালকুলেশন মিলাতে পারবেন এবং নিজে পরে এক্সেল শিট প্রিপেয়ার করতে পারবেন। তবে কেউ যদি আমাকে এক্সেল শিট প্রিপেয়ার করে দেখায় নিতে চায় তাহলে সেটা আমি তাকে হেল্প করি, যে এটা ঠিক আছে কিনা, কিংবা সেটা ইমপ্রুভ করার জন্য কি করতে হবে, সেগুলোর ব্যাপারে কোনো প্রবলেম নাই। তো এই ক্লাস শেষ হয়ে যাওয়া মানে এটা না, অর্থাৎ মানে এইখানে যে 7-8টা ক্লাসের কথা বলা আছে, অর্থাৎ এই কোর্সটাতে টোটাল আমি হয়তো 7টা থেকে 8টা ক্লাস নিব। তো এই 7টা 8টা ক্লাস
মানেই আপনার সঙ্গে আমার সম্পর্ক শেষ হয়ে যাবে জিনিসটা এমন না। এই 7-8টা ক্লাসের পরে ফিউচারে যদি কখনো আপনার কোনো হেল্প লাগে স্টিল স্ট্রাকচার রিলেটেড, সেটা হতে পারে এস্টিমেট রিলেটেড, হতে পারে ডিজাইন রিলেটেড, হতে পারে, তো আমি চেষ্টা করি আমার স্টুডেন্টদের সবসময় তাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার, এবং হোয়াটসঅ্যাপে ওনারা যে কোনো সময় অ্যাক্সেস করতে পারে। তো এটা নিয়ে হেজিটেশনেরও কিছু নাই যে ক্লাস কোর্স শেষ হয়ে যাওয়ার পরে আমি আর অ্যাক্সেস নিতে পারবো না। এই কোর্স ফি নর্মালি 8,000 টাকা, ডিসকাউন্ট ফি ধরা হয়েছে 6,000 টাকা। মিনিমাম 6 জন স্টুডেন্ট হলে কোর্সটা করানোর প্ল্যানিং আছে। টোটাল 7টা থেকে 8টা ক্লাস হবে। এখন টোটাল যে কোর্সের টপিকসগুলো থাকবে, যদি সেটা শেষ হতে আরও টাইম লাগে তাহলে আমরা আরও ক্লাস নিব। ক্লাস ডিউরেশন, এক একটা ক্লাস ডিউরেশন 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা হবে। প্রত্যেকটা ক্লাসের লাস্টে আর কি সবার কাছ থেকে কোশ্চেন নেওয়া হয়। যার স্টুডেন্টদের যতক্ষণ পর্যন্ত কোশ্চেন থাকে ততক্ষণ পর্যন্ত আমি ক্লাস নেই। এটার জন্য কোনো ইয়ে নাই যে ধরা বাঁধা নিয়ম নাই। সাপোজ 3 ঘন্টা পার হয়ে যাচ্ছে কোশ্চেন শেষ করতে, তারপরও সমস্যা নাই, মানে আপনার কোশ্চেন থাকলে আমি অবশ্যই থাকবো। তারপর ক্লাস শুরুর টাইম রাত 9:30। সপ্তাহে 2 দিন ক্লাসটা হবে। এই 2 দিন কোন 2 দিন সেটা আমরা যারা যারা এনরোল করব তাদের সঙ্গে কথা বলে একটা টাইম ফিক্সড করে নিব। স্টার্টিং ডেট এখনো ফিক্স হয়নি। তো আজকে ক্লাসের পর আশা করি স্টুডেন্ট বোঝা যাবে যে কতজনকে এনরোল করবেন, তার উপর বেস করে আমরা একটা ডেট হয়তো ফিক্স করতে পারবো। তো এটা 3C ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের 2 নম্বর ব্যাচ আমার এস্টিমেশনের উপর। কিন্তু অন্য ইয়েতে যেমন ডিজাইন ইন্টিগ্রিটি, তারপর আরও পার্সোনাল আমার কোর্স ছিল, সেগুলোতে আমি এস্টিমেশনের উপর ক্লাস নিয়েছি আগে। এস্টিমেশন, এখন এস্টিমেশনের জন্য আমাদের বেসিক কিছু জিনিস মেনটেন করা দরকার। বেসিক কিছু জিনিসের মধ্যে কিছু স্টেপস আর কি, যে সিকোয়েন্সগুলা মেনটেন করলে আমাদের জন্য এস্টিমেট করাটা ইজি হয় আর কি। তো আমাদের যেমন আরসিসি বিল্ডিং, আমরা কম বেশি সবাই এস্টিমেটের সঙ্গে পরিচিত। আরসিসি বিল্ডিং এ কি হয়, আমাদের আগে যে কোনো একটা ম্যাটেরিয়াল, সেটা হতে পারে আরসিসি ফুটিং, বা হতে পারে কলাম, বা যে কোনো কিছু, তো সেটার মধ্যে কি কি টাইপের আইটেম আছে সেগুলো ফাইন্ড আউট করে করে বের করাটাই কিন্তু আমাদের মেইন কাজ থাকে। এবং সেটা করতে কি কি জিনিস লাগবে, একটা জিনিস কনস্ট্রাকশন করতে গেলে আমাদের কি কি ম্যাটেরিয়াল লাগবে সেগুলা বের করাটাই আমাদের মেইন কাজ। তো স্টিল আর আরসিসির মধ্যে বেসিক আসলে পার্থক্য নাই। একটা স্টিল বিল্ডিং তৈরি করবেন, সেটা তৈরি করার জন্য আপনার কি কি ম্যাটেরিয়াল লাগবে, এখন সেই ম্যাটেরিয়াল সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে। এখন ম্যাটেরিয়াল বলতে আম, আমরা স্টিলে নর্মালি যেটা বুঝি আই সেকশন, বা এইচ সেকশন, বা সি চ্যানেল, এই টাইপের কিছু জিনিস বুঝি। কিন্তু এইগুলার সবার রেট কিন্তু একরকম না। তো সেহেতু আপনার একই টাইপের রেট যেগুলা, সেগুলাকে একটা গ্রুপের আন্ডারে ফেলতে হবে। তো যত টাইপ আসবে, তো এই টাইপগুলা সেগ্রিগেট করাটা হচ্ছে আপনার মেইন কাজ। অর্থাৎ আপনি ফুল বিল্ডিং এস্টিমেট করতে পারলেন, একটা বিল্ডিং এ কতগুলা অ্যাঙ্গেল লাগবে, সেটার ওয়েট কত, কতগুলা আহ, ইয়ে প্লেট লাগবে কত কেজি, সেটার ওয়েট ক্যালকুলেট করতে পারলেন, কতগুলা নাট বোল্ট লাগবে সেগুলা ক্যালকুলেট করতে পারলেন, নাট বোল্টের ওয়েট বের করতে পারলেন। তারপর সামেশন করে একটা কেজি কিংবা টনেজ কিছু একটা আসলো। তো এই কেজির কিংবা টনের আপনি কিন্তু ওয়েট দিতে পারবেন না, এই রেট দিতে পারবেন না। আপনার রেট দিতে হবে স্পেসিফিক আইটেম ধরে ধরে। এই আইটেম যতক্ষণ পর্যন্ত আপনি ফিক্স আপ না করতে পারবেন ততক্ষণ কিন্তু এই রেট অ্যাকুরেট হবে না। কারণ প্লেটের রেট সাপোজ 200 টাকা, আর একটা বোল্টের রেট হতে পারে 400 টাকা, তার মানে এখানে ডিফারেন্স ডাবল হয়ে যাচ্ছে। তো এই যে গ্যাপটা, এই গ্যাপটা মিট আপ করার জন্য আপনার আগে
আইটেম সম্পর্কে ধারণা থাকতে হবে, অর্থাৎ কোন আইটেমের কেমন রেট হতে পারে সেই অনুযায়ী আপনার আলাদা করতে হবে ম্যাটেরিয়াল। তো এখানে দুইটা স্টেজে এস্টিমেট করা হয় নর্মালি। 1 নম্বর স্টেজ হচ্ছে আমরা যারা ডিজাইনে আছি, ডিজাইন করার পর একটা মডেল ফিক্স আপ হয়। তো এই মডেলটা রান দিয়ে পাস টাস করানো হয়, অর্থাৎ এই স্ট্রাকচারটা সাপোজ আপনি ডিজাইন কমপ্লিট করলেন। এখন ডিজাইন কমপ্লিট করলে মডেল থেকে একটা ওয়েট পাওয়া যায়, অর্থাৎ এখানে যে ম্যাটেরিয়ালগুলো দেখতেছি এগুলার একটা ওয়েট আমি মডেল থেকে পেতে পারি। তো যেটাতে আমরা মডেল থেকে যেগুলো পেয়ে যাই তখন আমাদের কাজ অনেক কমে যায়। তখন ম্যানুয়াল এস্টিমেট করা লাগে কম, বাকি অ্যাক্সেসরিজ আইটেম কিংবা শিটিং টিটিং এগুলার ক্যালকুলেশন করলেই হয়ে যায়। কিন্তু মেইন যে এই যে মেইন ফ্রেমের যে মেম্বারগুলা, তারপর এখানে যে বেসিংগুলা স্টার্ট মেম্বারগুলা যেগুলো ইউজ করা হয়েছে এগুলা আমরা মডেল থেকেই পেয়ে যাই। তো এটা একটা অপশন। আর একটা অপশন হচ্ছে ডিরেক্ট আপনাদের ড্রয়িং দেওয়া থাকে। ড্রয়িংটা হতে পারে আপনার কনসালটেন্ট প্রোভাইড করছে, হতে পারে ক্লায়েন্ট প্রোভাইড করছে। তো সেই ড্রয়িং এর মধ্যে আপনার যাবতীয় যত ইনফরমেশন থাকে সেগুলো ডিটেইল দেওয়া থাকে। তো এই ডিটেইল ড্রয়িংগুলোর মধ্যে আবার সাইজ দিয়ে বলে দেওয়া থাকে, থিকনেস বলে দেওয়া থাকে, তারপর এগুলার আবার কানেকশন ডিটেইলও, এই যে কানেকশন ডিটেইলও বলে দেওয়া থাকে। তো যখন আপনার এরকম ডিটেইল ড্রয়িং থাকবে সেখান থেকে আপনার এস্টিমেট করতে হতে পারে। অর্থাৎ একটা হচ্ছে এইগুলা দেওয়া থাকবে না প্রিলিমিনারি স্টেজে, কোটেশন দেওয়ার জন্য আর কি, প্রিলিমিনারি কোটেশন, যে যখন আপনি কাজটা পান নাই, স্টিল স্ট্রাকচারের কাজ সবেমাত্র শুরু হবে, আপনার কাছে রেট চাইছে, তখন আপনি একটা মডেল করে একটা ডিজাইন করে সেটার এগেনস্টে মডেল থেকে একটা ওয়েট বের করতে পারবেন। সেই ওয়েট প্লাস অ্যাডিশনাল অ্যাক্সেসরিজ আইটেম প্লাস শিটিং টিটিং অ্যাডিশনাল যে আইটেম আছে সেগুলা দিয়ে একটা কোটেশন প্রিপেয়ার করতে পারবেন। আর একটা হচ্ছে ক্লায়েন্ট আপনাকে একটা ড্রয়িং দিল, সেটা কনসালট্যান্টের কাছ থেকে হোক নিজেরা করে হোক, তো সেই ড্রয়িং এর রেসপেক্টে আপনি প্রত্যেকটা আইটেম ধরে ধরে এস্টিমেট করে তারপর একটা কোটেশন শিট প্রিপেয়ার করতে পারবেন। তো এটা হচ্ছে দুইটা অপশন। যে অপশনই হোক না কেন আমাদের মেইন টার্গেট থাকবে যে সেটা আমরা মডেল থেকে ওয়েট নেই ম্যানুয়াল ক্যালকুলেশন করি, এই ওয়েটটা যেন ম্যানুয়াল ক্যালকুলেশনের সঙ্গে মডেলের ওয়েটের মিল থাকে, কিংবা ড্রয়িং এর যে সাইজ দেওয়া আছে সেটার সঙ্গে ম্যানুয়াল ক্যালকুলেশন ওকে থাকে। তো যেটাই করি না কেন আমার ম্যানুয়াল ক্যালকুলেশন ঠিক থাকতে হবে। তো এই জন্য ম্যানুয়াল ক্যালকুলেশনের কোনো বিকল্প নাই। তো প্রত্যেকটা আইটেম ধরে ধরে আমরা ম্যানুয়াল ক্যালকুলেশন শিখব, যে কিভাবে একটা মেম্বারের ম্যানুয়াল ক্যালকুলেশন করতে হবে। তো মেম্বারে যদি সাইজ দেওয়া থাকে, যদি থিকনেস দেওয়া থাকে, কয়টা লাগবে সেটা যদি আমরা ড্রয়িং থেকে বের করতে পারি, সেটা লেন্থ যদি জানি, তাইলে আমরা কিন্তু একটা মেম্বারের ওয়েট ক্যালকুলেট করতে পারবো। ওয়েট ক্যালকুলেট করার আগে আমাদের বুঝতে হবে সেই মেম্বারটা কোন টাইপের মেম্বার। তাহলে সেই মেম্বারকে এক্সেল শিটে এরকম ম্যাটেরিয়াল টাইপ, ম্যাটেরিয়াল টাইপ কি হবে সেটার একটা ঘর করতে পারি। অর্থাৎ যত বিল্ট আপ মেম্বার আছে তাকে আমি বিইউ দিয়ে ডিনোট করছি। এখন বিল্ট আপ, কোল্ড ফর্ম, হট রোল এগুলা কোন মেম্বার কাকে বলে এগুলা নিয়েও ডিসকাস করব। যে আমাদের ম্যাটেরিয়াল টাইপের মধ্যে দেখেন বিল্ট আপ মেম্বার আছে, হট রোল মেম্বার আছে, কোল্ড ফর্ম মেম্বার আছে, স্ক্রু আছে, নাট বোল্ট আছে, অ্যাঙ্কর বোল্ট আছে, কানেকশন বোল্ট আছে, টিউব আছে, পাইপ আছে, চেকার প্লেট আছে, ডেকিং শিট আছে, রড আছে। তো অ্যাক্সেসরিজ আইটেম আছে অনেক। অ্যাক্সেসরিজ আইটেমের মধ্যে যেমন স্কাইলাইট আছে, তারপর লুভার আছে, রূপ মনিটর আছে, এরকম আরো অনেক অ্যাক্সেসরিজ আইটেম আছে। তো এইগুলার পর আপনার ট্রান্সপোর্টেশনের জন্য একটা ওয়েট আসবে, ফ্যাব্রিকেশনের জন্য একটা ওয়েট আসবে, ইরেকশনের জন্য একটা কস্ট আসবে, তারপর আবার পেইন্টিং থাকবে, আরো অনেক আইটেম আসতে পারে নতুন করে। তো যেগুলাই আসুক না কেন আলটিমেটলি আমাদের ম্যাটেরিয়াল টাইপটা জানতে হবে।
কারণ ম্যাটেরিয়াল টাইপ, আমি প্রথমে বলছি ম্যাটেরিয়াল টাইপ না জানলে আপনি কোনো অবস্থাতেই রেটকে ফাইনাল করতে পারবেন না। তো বিল্ট আপ মেম্বার কাকে বলে? বিল্ট আপ মেম্বার স্টিলের ক্ষেত্রে আমাদের যে আই সেকশন, আমি যদি কিছু ছবি দেখে, যে আমরা কিছু আই সেকশন দেখতে পাচ্ছি, এটা কোথাও বিম হিসাবে ইউজ হয়েছে, কোথাও কলাম হিসাবে ইউজ হয়েছে, কোথাও জয়েস্ট হিসাবে ইউজ হয়েছে, সবগুলাই আই সেকশন। তো এই আই সেকশন গুলা, এইগুলা মূলত আমরা ফ্যাক্টরিতে একটার সঙ্গে আর একটা জয়েন্ট করে দিয়ে তৈরি করা হয়। অর্থাৎ এই প্লেটটা, এখানে তিনটা প্লেট, মিডিলে এটাকে বলে ওয়েব, এটা ফ্লাঞ্জ, এটা ফ্লাঞ্জ। তো এই তিনটা প্লেটকে জয়েন্ট দিয়ে আমরা মূলত একটা আই সেকশন প্রিপেয়ার করছি। তো এখানে আরো কিছু মেম্বার আছে, যে স্টিফেনার আছে, এখানে অ্যাঙ্কর বোল্ট আছে, বেস প্লেট আছে। তো প্রত্যেকটা জিনিসের এরকম সাইজ থাকবে। তো এই প্লেট গুলাকে যখন আমরা ওয়েল্ডিং করে, ফ্যাক্টরিতে ওয়েল্ডিং করে প্রিপেয়ার করা হয় এরকম আই সেকশন, সেগুলাকে বলে বিল্ট আপ মেম্বার। এগুলা মূলত ফ্যাক্টরি থেকে আমরা তৈরি করি, এই যে এগুলোতে ওয়েল্ডিং করে। আবার হট রোল মেম্বার কাকে বলে? হট রোল মেম্বারও এই যে এরকম আই সেকশন, কিন্তু হট রোল মেম্বার গুলা মূলত দেশের বাইরে প্রিপেয়ার করা হয়, এটার জন্য আলাদা মেশিনই আছে, এটা এলসি করে আমরা কিনে আনি। লোকালি যেগুলা সেগুলা আসলে মানে এটার জন্য যে সেট আপ, যে মেশিনগুলো বাংলাদেশে সেটা নাই বললেই চলে। তো এই জন্য এই বিল্ট আপ আর হট রোলের মেইন পার্থক্যটা কি সেটা বোঝানোর চেষ্টা করতেছে। যে এই যে মেম্বারটা, মনে করেন যে এটা পুরা প্লেটগুলা মেল্টেড অবস্থায় একটা মেশিনের মধ্যে দেওয়া হলো। তো মেশিন থেকে যখন বের হবে তখন এই শেপটা আগে থেকে ডিফাইন করে দিলে সে এই শেপে বের হবে। অর্থাৎ এখানে কোথাও কোনো জয়েন্ট থাকবে না, পুরাটাই একটা মেম্বার বের হবে। তো এটা হচ্ছে হট রোল মেম্বার বলতেছে। আর এই সেম জিনিস আপনি যদি ফ্যাক্টরিতে প্রোডাকশন করেন, তখন এখানে আমাদের ওয়েল্ডিং করতে হচ্ছে ম্যানুয়ালি। তো ম্যানুয়ালি করলে এই তিনটা প্লেট জয়েন্ট দিয়ে আপনার, এই প্লেটগুলো মূলত কয়েল আকারে থাকে এরকম, বিভিন্ন থিকনেসের প্লেট। সাপোজ এটা 10 মিলি প্লেট হতে পারে, এটা 6 মিলি প্লেট। তো এগুলা এইভাবে কয়েল আকারে থাকে। সেই কয়েল থেকে আপনার যতটুকু লেন্থ লাগবে সেই লেন্থটা কেটে নিয়ে আমরা মূলত ওয়েল্ডিং করে ইয়ে করি, এইভাবে বিল্ট আপ সেকশন তৈরি করি। তাহলে বিল্ট আপের যে রেট হবে, স্বাভাবিক হট রোলের রেট সেম হবে না, কিন্তু অনেক ক্ষেত্রে আছে যে প্রোডাকশন কস্ট সব কিছু মিলায় সেম রেটও অনেকে দেয়, সেটা অন্য হিসাব, কিন্তু দুইটা রেট সেম হবে না প্র্যাকটিক্যালি। তো এটা গেল একটা ইস্যু, হট রোল আর বিল্ট আপের যে ডিফারেন্সটা কিভাবে করব। এরপর কি আছে? কোল্ড ফর্ম মেম্বার। কোল্ড ফর্ম মেম্বার কোনগুলা বোঝায়? যেমন আমরা পার্লিন গার্ডের নাম শুনছি সবাই হয়তো। পার্লিন গার্ডকে, কিংবা ডেকিং শিট বা প্রোফাইল শিট, এই যে রাফটারের উপরে রুফ শিটিংকে সাপোর্টিং এর জন্য এই পার্লিন বা গার্ড, ওয়াল শিটিংকে যে সাপোর্ট দেওয়ার জন্য যেটা ইউজ করতেছে এটা হচ্ছে গার্ড, আর রুফ শিটিংকে সাপোর্ট দেওয়ার জন্য যেটা ইউজ করতেছে এটা হচ্ছে পার্লিন। তাহলে এই পার্লিন বা গার্ড, আবার অনেক সময় আছে এই যে প্রোফাইল যে শিটগুলো, রুফে যে শিট ইউজ করা হয়েছে, কিংবা ওয়ালে যে প্রোফাইল শিট বা করুগেটেড যে শিটগুলো ইউজ করা হয়েছে, এগুলো সবই কিন্তু কোল্ড ফর্ম মেম্বার। তারপর আবার ডেকিং শিট আছে, এই যে ডেকিং শিট যেগুলো, এই যে দেখেন করুগেটেড, তো এগুলাও কিন্তু কোল্ড ফর্ম মেম্বার। তা যেহেতু কোল্ড ফর্ম মেম্বার, কিন্তু কোল্ড ফর্ম মেম্বার হইলে সবগুলা রেট আবার এক নাও হইতে পারে। কারণ হচ্ছে পার্লিন গার্ডের প্রোফাইল মেশিন একরকম, এই ডেকিং শিট কিংবা রুফ শিটের প্রোফাইল শিটের মেশিন একরকম। তো সেটার জন্য কস্টিং ভ্যারি করে।
তাইলে আপনার এই ইয়েগুলা জানতে হবে যে আহ, শুধু যদি কোল্ড ফর্ম মেম্বার বলে সব কোল্ড ফর্ম একই রেটের মধ্যে নিয়ে যান, তাইলে কিন্তু আপনার রেটটা ঠিক আসবে না। তো এরপর এই বিল্ডিং তৈরি করতে যে কোথায় কোথায় নাট বোল্ট লাগে, কোথায় স্ক্রু লাগে, পার্লিন, একটা পার্লিন আর একটা পার্লিনের জয়েন্টে ল্যাপিং কতটুকু দিতে হয়, সে ল্যাপিং এর মধ্যে কয়টা স্ক্রু দেওয়া লাগে, তো এরকম খুঁটিনাটি, মানে একদম সিম্পল এবং খুঁটিনাটি যে জিনিসগুলা, এইগুলা আপনার যদি ফুল স্ট্রাকচার সম্পর্কে ভালো নলেজ না থাকে, তাইলে আপনি কখনোই একজন ভালো এস্টিমেটর হতে পারবেন না। এটা হচ্ছে মানে চিরন্তন সত্য কথা। তো এই জন্য আপনার আগে স্টিল স্ট্রাকচারের এরকম লাইভ পিকচার, তারপর লাইভ ছবি, এগুলো ভালো মতো দেখতে হবে, তারপর ড্রয়িং স্টাডি করতে হবে। কারণ আমার এই 7-8টা ক্লাসে আমি প্রত্যেকটা আইটেম কিভাবে ওয়েট ক্যালকুলেট করতে পারি, করা যায়, তারপর এটা যতটুকু সম্ভব আপনাকে প্র্যাকটিক্যাল ছবি দেখানোর চেষ্টা করতেছি, কিন্তু এইটাই কিন্তু সব না। একজন ভালো এস্টিমেটর হতে গেলে আপনাকে অবশ্যই সাইটে র্যান্ডমলি যাইতে হবে এবং সেটা ড্রয়িং এর সঙ্গে মিলাই দিতে হবে যে প্র্যাকটিক্যালি ড্রয়িং এর সঙ্গে যেটা আছে সাইটে কি সেটা আছে কিনা, এবং আমি যেটা এস্টিমেট করতেছি আদৌ কি সেটা ঠিক হচ্ছে কিনা। তো এইভাবে র্যান্ডমলি যখন আপনি কয়েকটা প্রজেক্ট ভিজিট করবেন, তখন আপনি দেখবেন যে আপনার প্রজেক্ট সম্পর্কেও আইডিয়া বাড়তেছে, আবার এস্টিমেট সম্পর্কেও আইডিয়া বাড়তেছে। আচ্ছা, তো এস্টিমেট যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি সেগুলা একটা মেইন শিটে বসাতে হবে। অর্থাৎ আপনি এতক্ষণ যে এস্টিমেটগুলা করলেন সেগুলা মেইন শিটে সামারি আকারে চলে আসবে। তো এগুলাতে আমি আরো পরে যাব। আজকে মূলত চেষ্টা করি যে এই ক্লাসে আর কি কি শিখবো আমরা। তো এটা হচ্ছে আমাদের কোর্স আউটলাইন। এখানে স্টিল স্ট্রাকচার এস্টিমেশন উইথ ম্যানুয়াল ক্যালকুলেশনস কনসিডারিং প্র্যাকটিক্যাল প্রজেক্টস ফর শেড মাল্টি স্টোরিড অ্যান্ড ক্রেন বিল্ডিং। তো ক্রেন বিল্ডিং এর জন্য অ্যাডিশনাল কি কি ম্যাটেরিয়াল আসতে পারে সেগুলো নিয়ে ডিসকাস হবে। তো এখানে ক্লাস 1 আর 2 যেটা থাকবে, সেখানে একটা শেড বিল্ডিং এর যে নর্মাল যে আইটেমগুলো থাকে, অর্থাৎ অ্যাঙ্কর বোল্ট, বেস প্লেট, টেমপ্লেট, এগুলার কোয়ান্টিটি যদি জানা থাকে এবং আমাদের যদি ড্রয়িং দেওয়া থাকে, সাপোজ এটা একটা অ্যাপ্রুভাল ড্রয়িং, তো এখানে অ্যাঙ্কর বোল্টের ডিটেলস বলে দেওয়া আছে যে এখানে AB2, AB5, তাহলে টোটাল বিল্ডিং এ AB2 কয়টা আছে, AB5 কয়টা আছে, AB3 কয়টা আছে, এগুলার কোয়ান্টিটি যদি জানি, তো এখান থেকে আমরা এর ডিটেলসও পেয়ে যাব। ডিটেলসে এখানে বলে দেওয়া আছে কয়টা কত মিলি অ্যাঙ্কর বোল্ট, এখানে যে স্টিফেনারগুলো ইউজ করা হয়েছে স্টিফেনারের থিকনেস বলে দেওয়া থাকবে, বেস প্লেটের সাইজ এবং থিকনেস বলে দেওয়া থাকবে। তারপর এখানে এগুলো আরসিসির পার্টটা আমি যাব না, স্টিল পার্টটাই শুধু ডিসকাস করব। তারপর এখানে যে অ্যাঙ্কর বোল্টগুলো ইউজ করা হচ্ছে, এই অ্যাঙ্কর বোল্টগুলা ডিটেলসও বলে দেওয়া থাকবে। এই যে অ্যাঙ্কর বোল্টের ডিটেলস এখানে আছে, যে এখানে থ্রেডেড লেন্থ কতটুকু থাকবে, আনথ্রেডেড লেন্থ কতটুকু থাকবে, উপরে কতটুকু থ্রেডেড থাকবে, কয়টা নাট থাকবে, কয়টা ওয়াশার থাকবে, তো এগুলা ওয়াশার আর নাটের থিকনেস কত, এগুলা এখানে বলে দেওয়া আছে। তারপর কোনটা ওয়াশারগুলার নাটগুলার ডায়া কত, সেগুলাও এখানে বলে দেওয়া আছে। তারপর এগুলার কোনটার কত লেন্থ, তো এই লেন্থগুলা যখন জানবেন এবং এই থ্রেডেড পার্ট কতটুকু সেটা যখন জানবেন, তারপরে এই ওয়াশারের থিকনেস যখন জানবেন, এই ইয়েগুলার হেক্সা নাটগুলার ডায়া যখন জানবেন, তখন প্রত্যেকটা আইটেমের আপনি ওয়েট বের করতে পারবেন। এগুলা দেখতে কেমন হবে, এইভাবে প্রত্যেকটা ডিটেইল আপনার স্টাডি করতে হবে। তো এগুলা যত নিখুঁতভাবে আপনি স্টাডি করতে পারবেন, তখন তত নিখুঁতভাবে সেটার ওয়েট ক্যালকুলেট করতে পারবেন। তো এখন একটা অ্যাঙ্কর বোল্টের ওয়েট ক্যালকুলেট করতে গেলে তাহলে দেখেন সামান্য একটা অ্যাঙ্কর বোল্ট কিন্তু এর মধ্যে কতগুলো আইটেম আছে।
যে ওয়াশার আছে দুইটা, নাট আছে চারটা, তারপর আবার থ্রেডেড পার্ট আছে, এই উপরে একটু থ্রেডেড, নিচে একটু থ্রেডেড পার্ট। এই ওয়েটটুকু যদিও আমাদের থ্রেড করার সময় ওয়েস্টেজ হয়ে যায়, এই জন্য আমরা হয়তো পুরাটাই একটা ওয়েট ধরি। অর্থাৎ এটা একটা রডের ওয়েট ক্যালকুলেট করে এগুলো আলাদা আলাদা ক্যালকুলেট করে যোগ করলে এর লেন্থ কত সেটা দিয়ে গুণ করলে আপনি টোটাল একটা অ্যাঙ্কর বোল্টের ওয়েট পাবেন। তো এইভাবে এখানে একটা আই সেকশন আছে, এই আই সেকশনটা ট্যাপার্ড। তাহলে এই ট্যাপার্ড আই সেকশনের ওয়েট কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আপনাকে জানতে হবে। সেটা জানতে হলে এর আগে ক্রস সেকশনাল এরিয়া বের করতে হবে, তাকে লেন দিয়ে গুণ করে আর ইউনিট ওয়েট দিয়ে গুণ করলে আপনি পার মিটারের ওয়েটটা পেয়ে যাবেন। তো স্টিলের ক্ষেত্রে আমাদের একটা ইউনিট ওয়েট নর্মালি আরসিসিতে যেমন প্লেন কনক্রিটের জন্য একরকম ইউনিট ওয়েট, তারপর আরসিসির জন্য একরকম ইউনিট ওয়েট, রডের একটা ইউনিট ওয়েট। তো আমাদের স্টিলের ক্ষেত্রে একটা ইউনিট ওয়েট থাকে, একটা মানে এস্টিমেটারদের জন্য একটা বেনিফিটস। আমাদের স্টিলের ইউনিট ওয়েট হচ্ছে 7800 কেজি পার মিটার কিউব বা 77 কিলোনিউটন পার মিটার কিউব। এটা হচ্ছে স্টিলের ইউনিট ওয়েট। তো এটা যদি আপনার জানা থাকে, আপনি সাইজ জানলে, কোয়ান্টিটি জানলে এবং লেন্থ জানলে যে কোনো মেম্বারের ওয়েট ক্যালকুলেট করতে পারবেন। তারপর এখানে যে কানেকশন প্লেটগুলো দেখতেছেন, এই কানেকশন প্লেটগুলোর একটা ওয়েট আছে। অর্থাৎ এই যে আই সেকশনটা আসছে, আপনি এই কলামটা নিচ থেকে শুরু হয়েছে কোথা থেকে, বেস প্লেটের বটম, বেস প্লেটের উপর থেকে কলাম শুরু হয়েছে, বেস প্লেটের একটা ওয়েট আছে। তাহলে আপনি যদি অ্যাকচুয়াল হিসাব করতে চান তখন আপনার এই কলামটার হিসাব করতে হবে হচ্ছে বেস প্লেটের টপ থেকে এই কলামটা একদম উঠে গেছে এই যে এই এন্ড প্লেটের নিচ পর্যন্ত। তাহলে এটা একটা পার্ট হবে। তারপর এখানে দুইটা প্লেট দেখতেছে। তো এগুলা মূলত প্র্যাকটিক্যাল ছবি দেখলে আরো ক্লিয়ার কনসেপ্ট আসবে। এই যে এখানে একটা কলাম এই পর্যন্ত উঠে গেছে, এরপর এই যে দুইটা প্লেট, এখানে একটা প্লেট এখানে একটা প্লেট। তো এই প্লেটগুলা এই দুইটার ওয়েট তো আলাদা, তাইলে এটা আপনার আলাদাভাবে ম্যানুয়াল ক্যালকুলেশন করতে হবে। তো এইভাবে মানে যত সূক্ষ্মভাবে আপনি চিন্তা করতে পারবেন, যত সূক্ষ্মভাবে ড্রয়িংটা স্টাডি করতে পারবেন, তত আপনার এস্টিমেটের প্রিসিশননেসটা বেড়ে যাবে আর কি। তো এরপর একটা স্ট্রাকচারে পার্লিন গার্ডের ওয়েট ক্যালকুলেশন আছে। তখন পার্লিন গার্ডের ওয়েট ক্যালকুলেশন বলতে পার্লিনের শেপটা কেমন হয়, সেটা জেড পার্লিন হতে পারে, সি পার্লিন হতে পারে। তাহলে এটার টোটাল গার্থ কত, অর্থাৎ টোটাল লেন্থটা কত, সেটা থিকনেস কত, এই ডাটাগুলো আপনার এক্সাক্ট থাকতে হবে। হতে পারে এখানে আপনার 260 মিলি, এখানে আছে সাপোজ 200 মিলি। এখন একজন এস্টিমেটর হিসাব করলো যে এটাকে 200 + 60 + 60 + 20, 200 + 60 × 2 + 20 × 2, এ হচ্ছে 360 এর আউটার সারফেসের লেন্থ। এখন এই 360কে আপনি 7850 দিয়ে গুণ করে এর থিকনেস সাপোজ আছে 2 মিলি কিংবা কিছু একটা আছে ধরলাম। তাহলে আমি এখানে কি কি পাইলাম, লেন্থ পাইলাম আর থিকনেস পাইলাম আর ইউনিট ওয়েট দিয়ে গুণ করছি। তো একে মিলিমিটারে আছে সবকিছু। তো একে 1000, ওকে 1000, 5.652, 5.652 কেজি পার মিটার, অর্থাৎ 1 মিটারের লেন্থ পেলাম 5.652। এখন কোনো আর একজন এস্টিমেটর হিসাব করলো কিভাবে, আপনি হিসাব করলেন টোটাল যোগ করে, আর একজন হিসাব করলো এই 200 থেকে
এই থিকনেসটা মাইনাস করলো, অর্থাৎ এই 200 থেকে এখানে যে থিকনেস আছে 2 মিলি 2 মিলি 4 মিলি, তাহলে এখানে তার আসলো কত, 4 মিলি মাইনাস হলো 196 ইন্টু এখানকার থিকনেস 2 মিলি প্লাস এই এরিয়া অর্থাৎ এখান থেকে এটা একটা এরিয়া কনসিডার করলো, এই ছোট পোর্শন একটা এরিয়া কনসিডার করলো। তো এই দুইটা ওয়েট কিন্তু সেম হবে না, কখনোই সেম হবে না। একইভাবে শুধু সি চ্যানেল না, মনে করেন একটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলে একজন এস্টিমেটর হিসাব করলো টোটাল লেন্থ নিল, আর একজন এস্টিমেটর হিসাব করলো এখান থেকে এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা আর একটা পার্ট, দুইটার ওয়েট কিন্তু সেম আসবে না। কারণ যিনি এখান থেকে পুরাটা লেন্থ হিসাব করছে, সাপোজ 75, এখানে 75, তাহলে 75/75 ইন্টু থিকনেস আছে 2 মিলি, এই 3 মিলি ধরলাম, তাহলে একটা অ্যাঙ্গেলের সাইজ 75/3 আছে। তো একজন এই টোটালটা হিসাব করে করবে, আর একজন হচ্ছে এই থিকনেসটা মাইনাস করে দিবে, অর্থাৎ এইটা দুইবার হচ্ছে এই পয়েন্টটা ডাবল হয়ে যাচ্ছে যখন আপনি এইটাও নিচ্ছেন আবার এইটাও নিচ্ছেন, অর্থাৎ টোটাল লেন্থটাকে গুণ করে, অর্থাৎ 150 × 3, টোটাল হচ্ছে 150 × 3। আর একটা হচ্ছে এখানে যদি থিকনেসটা মাইনাস হয়, অর্থাৎ এটা একটা পার্ট এটা একটা পার্ট হয়, তখন এটা হচ্ছে 75, 150 থেকে 3 মিলি মাইনাস হচ্ছে 147 × 3, মানে 75 × 3, আর এখানে হচ্ছে 75 - 3 মিলি, অর্থাৎ 72 × 3, আলটিমেটলি 147 × 3। তার মানে এইটার ওয়েট আর এইটার ওয়েট কিন্তু কখনো সেম হবে না। তো এরকম প্রত্যেকটা ক্ষেত্রে, এখন এটা মনে হতে পারে 3 মিলিতে কি এমন হবে, কিন্তু এই ছোট ছোট বালুকণা মিলে অনেক বড় কিছু হতে পারে। কারণ এইটা তো আপনার 1-2 মিটার না, এটার লেন্থ আপনার অনেক থাকবে। তো এইটার জন্য আলটিমেটলি দেখা যাবে যে ফুল যদি 500 টনের একটা প্রজেক্ট হয়, দেখা যাবে যে আলটিমেটলি পুরো স্ট্রাকচারে সাপোজ 2 টন কিংবা 1 টন একটা গ্যাপ হয়েছে, তো 1 টন মানে 1000 কেজি, মানে আপনার 2 লাখ টাকা। তো এটা অনেক ক্ষেত্রে ডিফারেন্স ক্রিয়েট করে দিবে, অর্থাৎ এখন প্রতিযোগিতার মার্কেটে আপনি যত প্রিসিশন করতে পারবেন, অর্থাৎ যত স্মুথ ভাবে এস্টিমেট করতে পারবেন, তত আপনার জন্য কাজ পাইতে সুবিধা হবে। কারণ এখন ছোট বড় অনেক কোম্পানি আছে, আমাদের স্টিলে যারা কাজ করি, বিশেষ করে কনস্ট্রাকশন কোম্পানির ক্ষেত্রে অনেক বেশি এইভাবে মানে ডিজাইন করতে হয় এবং এস্টিমেটটা অনেক নিখুঁত হইতে হয়, তা না হলে কাজ পাওয়া অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তো এরকম প্রত্যেকটা স্টেজে কিছু এরকম ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস পাবেন প্রত্যেকটা টার্মসের মধ্যে। যেমন ফ্ল্যাঞ্জ ব্রেস, এখন ফ্ল্যাঞ্জ ব্রেস কোথায় দেই, এই যে এই ফ্ল্যাঞ্জ ব্রেসটা কেউ কেউ আছে ডিজাইন করে প্রত্যেকটা পার্লিনে কিংবা প্রত্যেকটা গার্ডে, কেউ কেউ আছে অল্টারনেট গ্যাপে দেয়, অর্থাৎ একটা গ্যাপ গ্যাপ পর পর এখানে একটা ফ্ল্যাঞ্জ ব্রেস দিলাম, তার একটা পরে আর এখানে একটা ফ্ল্যাঞ্জ ব্রেস। রুফেও তাই, এখানে একটা দিলাম তারপরে যে এটা গ্যাপ, আর একটা পরে যে এটা দিলাম। তো এইগুলার লেন্থ গুলা অনেক সময় হিসাব ঠিক থাকে না, অনেকে কি করে এটা লামসাম একটা ধরে দেয় 1 মিটার, কিন্তু এটা তো আসলে 1 মিটার হবে কি 800 হবে, সেটার জন্য আপনার এই সাইজটা জানতে হবে। অর্থাৎ এই মেম্বারের এখানে আছে সাপোজ 600 ডেপথ, এখানে আছে সাপোজ 900 ডেপথ এই কলামটার, তাহলে এই মেম্বারটার লেন্থ তো স্বাভাবিক বড় হবে। তো এইগুলা যত স্পেসিফিক করা যায়, যদিও এটা একদম 100% স্পেসিফিক করাটা ডিফিকাল্ট হয়ে যায়, তো এগুলা অ্যাটলিস্ট এটার আপনি অ্যাভারেজ বের করে একটা ভ্যালু নিতে পারেন, সেই অনুযায়ী এটার লেন্থটা ক্যালকুলেট করতে পারেন। তো এরকম একটা ফ্ল্যাঞ্জ ব্রেস লাগাতে কয়টা বোল্ট লাগবে, এখানে একটা লাগবে নাকি দুইটা লাগবে, সেগুলোর আপনার ইনফরমেশন থাকতে হবে, তাহলে নাম্বার অফ বোল্টের কোয়ান্টিটি আপনি এখান থেকে পেয়ে যাবেন যদি আপনি এই অনুযায়ী এক্সাক্ট ডাটা জানেন। আর যদি এটা না হয় তখন কি করবেন আপনি, যদি এই ইনফরমেশন না থাকে কিংবা আপনি জানেনই না যে ফ্ল্যাঞ্জ ব্রেস কয়টা বোল্ট দিয়ে লাগে, তখন কি করবেন, যে এটা একটা পার্সেন্টেজ ধরে দেয়, কানেকশন
টোটাল ফ্লাঞ্জ ওয়েটের ওয়েট আসছে 2 টন, এর একটা পার্সেন্টেজ কিছু একটা, যে 0.15% বা 0.2% কিছু একটা ধরে দিলাম। তো ধরে দেওয়া এক জিনিস আর এস্টিমেট জেনে বুঝে করা আর এক জিনিস। তো এটার আপনার বেসিক যদি না জানেন, এইভাবে ফিগার ছবি দেখে যদি আপনার কনসেপ্টগুলো ক্লিয়ার করে নিতে পারেন, তখন আপনার এস্টিমেট অনেক ইজি হয়ে যাবে আপনার জন্য। এরপর শিটিং, ট্রিমস, রিস্ক্যাপ, বটম ফ্ল্যাশিং, সবগুলা কিন্তু একই টাইপের আইটেম, কিন্তু স্টিল স্ট্রাকচারে যখন এটা এক এক জায়গায় এক একটা ইউজ করা হয়, তখন সেটার নামটা চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ শিটিং, ট্রিমস জায়গা ভেদে এটার নাম চেঞ্জ হয়ে যায়। যদি কোনো শেড বিল্ডিং এর এই যে কর্নার, এই পাশ থেকে সাইড ওয়াল, এই পাশ থেকে সাইড ওয়াল আসতেছে, এই কর্নার গুলাকে এভাবে সিল করার জন্য যে ট্রিমটা ইউজ করতেছে এগুলাকে বলতেছে কর্নার ট্রিম। আবার এই বটমে পুরা চারিপাশে পেরিফেরি দিয়ে একটা ট্রিম দিচ্ছে, এগুলাকে বলে ইয়ে উম, আহ, এটা হচ্ছে আচ্ছা না আমি ভুলে গেলাম, ডিপ ট্রিম, এটাকে বলে ড্রিপ ট্রিম। তারপর এই ইপ বরাবর যে মেম্বারগুলো যে ট্রিমগুলো ইউজ করতে সেটাকে বলছে ইপ ট্রিম। এই কর্নারে দুই গ্যাবল এন্ডে যেটা ইউজ করতেছে এগুলোকে বলে গ্যাবল ট্রিম। তো এগুলো কিন্তু সবই সেম ম্যাটেরিয়াল, কিন্তু এক একটা নাম জায়গা ভেদে এক এক রকম। তো এইগুলার যে গার্থ গুলা হয়, অর্থাৎ গার্থ বলতে টোটাল লেন্থ কত লাগবে, এটা সম্পর্কে যদি আপনার আইডিয়া না থাকে, এটার জন্য হিউজ একটা ওয়েট চেঞ্জ হয়ে যাইতে পারে এটার জন্য। অর্থাৎ এইটাতে আপনার লাগবে সাপোজ টোটাল 500 মিলি লেন্থ উইথ, সেখানে আপনি ধরে রাখলেন 200 মিলি। তো এটার জন্য আলটিমেটলি দেখবেন যে ভালো একটা ডিফারেন্স তৈরি হয়ে গেছে। একইভাবে কেউ একজন এই যে ওয়ালের শিটিং, এই শিটিং হিসাব করলো টোটাল এরিয়া হিসাবে। সাপোজ এই ওয়ালটাতে, যে কোনো একটা ওয়ালের হিসাব করলাম আমি। এই ওয়ালে আপনার 5 মিটার শিটিং আছে ধরলাম। তো এর স্কোয়ার মিটার হিসাব করলে কি দাঁড়াবে, এখানে টোটাল লেন্থ আসবে ইন্টু এই হাইট, এখানকার লেন্থ ইন্টু এই হাইট গুণ করলে এর কিন্তু স্কোয়ার মিটারে একটা এরিয়া পেয়ে যাবেন, শিটিং এরিয়া। আর একজন হিসাব করলো কিভাবে, এখানে শিটিং গুলা এভাবে কি করুগেটেড আকারে বসে। তো করুগেটেড আকারে বসলে প্রত্যেকটা একটা ল্যাপিং হয়, এভাবে একটা ল্যাপিং হয়। তো এই ল্যাপিং যখন হয় তখন কি হলো, এই যে একটা ল্যাপিং এর যে পার্টটা, এই লেন্থটা কিন্তু আপনি যদি টোটাল স্কোয়ার মিটার নেন তখন এই লেন্থটা কিন্তু বাদ পড়ে যাচ্ছে। তো সেটার জন্য কেউ কেউ করে একটা পার্সেন্টেজ বাড়ায় নিচ্ছে, আর একজন হিসাব করতেছে অ্যাকচুয়ালটা, অর্থাৎ এখানে এই ল্যাপিং সহ একটা লেন্থ সে কাউন্ট করে নিচ্ছে, সেই লেন্থটার কয়টা শিট আছে। তাহলে এই লেন্থে যদি 10টা শিট থাকে, তাকে হাইট দিয়ে গুণ করলে, সাপোজ যা হাইট আছে 5 মিটার, তাহলে 50টা শিট পাইলাম। এখন এই ইফেক্টিভ উইডথ যদি পেয়ে যাই, তাহলে আমি এক্সাক্ট কোয়ান্টিটিটা পাচ্ছি। অর্থাৎ একজন হচ্ছে পার্সেন্টেজে ধরে নিচ্ছে আর একজন এই লেন্থ সহ হিসাব করতেছে। তো এইগুলা এরকম হাজারটা সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আছে। তো এইগুলা একটা একটা করতে করতে দেখবেন যে আলটিমেটলি ফুল প্রজেক্ট কস্ট অনেক ভ্যারি করে। তারপর এখানে অ্যাক্সেসরিজ আইটেমের মধ্যে ক্যানোপি আছে, রুফ মনিটর আছে। অনেকে যেটা করে, ক্যানোপি নিজেদের মতো একটা লামসাম দিয়ে দেয়, কিন্তু এই ক্যানোপির জন্য স্পেসিফিক ভাবে কয়টা পার্লিন লাগবে, তারপর এটার জন্য কতটুকু শিটিং লাগবে, এখানে নিচে সফিট প্যানেল হবে কিনা,
তারপর এখানে আপনার অ্যাডিশনাল কোনো ব্রেসিং লাগবে কিনা, কোনো স্যাগ রড লাগবে কিনা, এগুলো অনেকগুলা, মানে প্রত্যেকটা ডেপথে ঢুকতে হবে। সেইগুলো ইনফরমেশন যদি না থাকে, আপনি একটা ক্যানোপি আসলে আপনি একটা ক্লায়েন্টকে লামসাম একটা ওয়েট দিয়ে দিলেন, যে ক্যানোপির লেন্থ একটা ধরলেন 2 মিটার, প্রজেকশন ধরলেন 2 মিটার বা 2.5 মিটার, কিছু একটা প্রজেকশন ধরে একটা অ্যাজ ইউজুয়াল ইয়ে দিয়ে দিলেন, ক্যানোপির এস্টিমেশন। এটা কিন্তু কখনোই জাস্টিফাইড না, কারণ এই ক্যানোপির উপর আপনার উইন্ড লোড আসবে, ডেড লোড, লাইভ লোড আসবে। তো উইন্ড লোডের জন্য একটা ভ্যারিয়েশন ক্রিয়েট হবে, অর্থাৎ কোনো প্রজেক্ট যদি সিলেটে হয়, আবার কোনো প্রজেক্ট যদি কক্সবাজার হয়, কিংবা কোনো প্রজেক্ট যদি ঢাকায় হয়, কোনো প্রজেক্ট যদি কক্সবাজার হয়, দুইটার ক্যানোপির ওয়েট কখনোই এক হইতে পারে না। কারণ কি? কারণ এখানে শিটিং এর ওয়েটটা হয়তো এক আসলো, কিন্তু এই যে পার্লিনের কোয়ান্টিটি আপনার ঢাকাতে একরকম লাগবে, কক্সবাজারে আর এক রকম লাগবে। তো সেহেতু যখনই পার্লিনের কোয়ান্টিটি বেড়ে যাবে, তখন সেটার জন্য নাট বোল্ট বেড়ে যাবে, ফ্ল্যাশ ব্রেস অ্যাঙ্গেল থাকলে সেটা বেড়ে যাবে, স্যাগ রড থাকলে স্যাগ রডের কোয়ান্টিটি বেড়ে যাবে। তো এরকম প্রত্যেকটা জিনিসের ডেপথে ঢুকতে হবে। এরপর রূপ মনিটরের ক্ষেত্রেও একই কথা, ক্যানোপি যেমন, রূপ মনিটরও সেম। একটা রিজ ভেন্টিলেটর বানাইতে গেলে আমাদের কি কি আইটেম লাগে, তারপর কোনো লুভারের মধ্যে কি কি আইটেম আছে, সেটা কোল্ড ফর্ম হোক, হট রোল হোক, কিংবা কোনো বিল্ট আপ মেম্বার হোক, সেগুলো আপনার এক্সাক্ট ড্রয়িং থাকতে হবে। তা নাহলে আপনি লামসাম কোনো ওয়েট দিলে আলটিমেটলি লুজার হবেন আপনি। তারপর এখানে আরো আইটেম আছে, যেমন ফ্যাসিয়া আছে। ফ্যাসিয়া কি জিনিস? ফ্যাসিয়া হচ্ছে আমাদের স্টিল বিল্ডিং এ যেটা অনেক সময় রিজ লাইন যাতে দেখা না যায়, এটা হচ্ছে রিজ লাইন। তো আপনি সাইড থেকে, অর্থাৎ সাইড থেকে দাঁড়ায় যখন দেখবেন, তখন নর্মালি শেড এরকম দেখা যায়, যে কোনো এই পাশ থেকে কিংবা এই পাশ থেকে যাই দেখেন না কেন। তো এই রিজটা এইভাবে দেখা যায়। তো এখন এইটাকে কেউ কেউ আছে দেখতে চান না, তখন কি করেন, এই ওয়ালটাকে এই পর্যন্ত উঠায় দেন, অর্থাৎ এইটাকে ঢেকে রাখার জন্য এখানে শিটিং করে। একইভাবে এই পাশে পুরাটা শিটিং করে ফেলেন, তাইলে আর ওই রিজ লাইনটা দেখা যায় না। তখন সেটার জন্য আপনার এইটাকে তখন বলে ফ্যাসিয়া, মানে আমরা প্যারাপেট ওয়াল বলি যেমন আরসিসি তে, স্টিলে হচ্ছে ফ্যাসিয়া। তো এই ফ্যাসিয়ার জন্য আপনার আলাদা ক্যালকুলেশন আছে, এটার জন্য আলাদা পার্লিন গার্ডের কোয়ান্টিটি আসবে। তো এটা আপনার ডিজাইনারের কাছ থেকে নিয়ে নিতে হবে। তো যদি ডিজাইনার এইটা আলাদাভাবে ডিজাইন না করে, তো এটার জন্য হিউজ ওয়েটের একটা ভ্যারিয়েশন তৈরি হয়ে যায়। তারপর ডোরের ক্ষেত্রে ছোট ছোট অনেক, মানে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক আইটেম লাগে, যেটা আমাদের স্টিলে বলা হয় যে আমরা, যারা ডোর ক্যালকুলেশন ভালো জানে, তারা স্টিলের মানে সবকিছু জানে, এরকম একটা প্রবাদ আছে অনেক ক্ষেত্রে। অর্থাৎ অনেকে আছে, অনেক সিনিয়র পার্সন স্টিলের কাজ অনেক দিন ধরে করতেছেন, অথচ ডোরের কি কি আইটেম সেটা জিজ্ঞাসা করলে দেখবেন যে অনেকেই জানে না। কারণ এটা না জানাটাও অস্বাভাবিক কিছু না, কারণ এর ভেতরে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অ্যাক্সেসরিজ আছে, যেগুলো আসলে প্র্যাকটিস না করলে কিংবা ইনডেপথে না ঢুকলে আপনি জানবেন না। তো আপনার কাছে একটা ডোর চাইলো একটা ক্লায়েন্ট, তো ডোর আপনি লামসাম একটা ওয়েট দিয়ে দিলেন কিংবা একটা রেট দিয়ে দিলেন, কিন্তু এর ভেতরে যখন কাজ করতে গেলেন, তখন দেখলেন যে হাজারটা আইটেম আসতেছে, যেগুলার রেট আপনার যে রেট দিয়েছেন সেটার সঙ্গে অবশ্যই মানে মিলবে না, এটা স্বাভাবিক। তো এই জন্য এটার ইনডেপথে ক্যালকুলেশন জানতে হবে। এরপর স্টেয়ার আছে, গ্রেটিংস আছে, কেজ লেডার আছে। প্রত্যেকটা আইটেমের ড্রয়িং সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে, এবং ড্রয়িং এ ক্লিয়ার ডাটা থাকতে হবে। ক্লিয়ার ডাটা যদি না থাকে, তখন আপনি লামসাম একটা ধরতে পারেন, কিন্তু আগে আপনাকে জানতে হবে যে ক্লিয়ার
মানে কনসেপ্ট নিয়ে কাজ করতে হবে। যদি না থাকে সেটা তো এক্সেপশনাল, ধরে নিতে হবে আমাদের সব ডাটাই অ্যাভেলেবেল। আর এস্টিমেটটা তো করা হয় ডাটা অ্যাভেলেবিলিটির উপর বেস করে। আপনি অ্যাজাম্পশন করে যেটা করবেন ওইটা তো অ্যাজাম্পশন, ওইটা তো আর এস্টিমেট না। এস্টিমেটটা হচ্ছে আপনার ড্রয়িং দেওয়া আছে সেটার রেসপেক্টে আপনি আহ, যে ওয়েটটা আসতেছে সেটা ক্যালকুলেশন, কিংবা যে ম্যাটেরিয়াল আসতেছে সেটা। তো এখানে স্টেয়ার ড্রয়িং দেখানো হবে, সেটার এস্টিমেট কিভাবে করতে হয় সেটা দেখানো হবে। গেটিংস কি কি আইটেম থাকে সেগুলা কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা দেখানো হবে। একটা কেজ লেডারে কি কি আইটেম থাকতে পারে। তো এরপর মেজানাইন বিল্ডিং যদি কোনো থাকে এবং কোনো ক্রেন বিল্ডিং থাকে, সেইগুলাতে অ্যাডিশনাল কি কি আসবে। মেজানাইন বিল্ডিং হইলে যেমন ডেকিং প্যানেল কিভাবে ক্যালকুলেট করতে হয়, তারপরে করোগেটেড লেন্থ যেগুলা, এটা রেসপেক্টিভ ওয়েট কিভাবে আসে, চেকার প্লেট এর নর্মাল সাইজ কেমন হয় সেগুলা, আহ, কিভাবে জয়েন্ট হয় একটার সঙ্গে আরেকটার, কোনো স্টেজ আসে কিনা। তারপর গ্রেটিংস এর ওয়েট কিভাবে ক্যালকুলেট করতে হয়, মেজানাইন এজ অ্যাঙ্গেল কি জিনিস, আর সেটার কোথায় দিতে হয়, সেটা লেন্থ কেমন হয়, শেয়ার স্ট্যাট কিভাবে ক্যালকুলেট করতে হয়, রুফ লাইফ লাইন অনেক সময় ইউজ করে অনেকে। এটা মাল্টি ন্যাশনাল প্রজেক্ট হইলে হয়তো অনেকে ইউজ করে, কিংবা যারা অনেক ভালো ক্লায়েন্ট তারা অনেক ক্ষেত্রে এটা চায়। তারপর ক্রেনের ক্ষেত্রে ক্রেনের গার্ডার, হয়েস্ট গার্ডার, সার্জ গার্ডার এগুলা কি জিনিস, ক্রেন স্টপার, ক্রেন ওয়াকওয়ে অ্যাক্সেসরিজ, ক্রেন মেইনটেনেন্স প্ল্যাটফর্ম, সেগুলোর জন্য কি কি ম্যাটেরিয়াল আসে, সেগুলোর সব কিছু ওয়েট ধরে ধরে ক্যালকুলেট করতে হবে। তারপর বেসিং মেম্বার কি ইউজ করা হয়েছে মডেলে। যদি আপনি মডেল থেকে ওয়েট পেয়ে যান সেটা তো অবশ্যই ভালো, কিন্তু যখন আপনার ম্যানুয়াল ক্যালকুলেশন করতে হবে, ক্লায়েন্ট কোনো ড্রয়িং দিয়ে দিছে, তখন আপনি সেটা লেন্থ জানেন আর সাইজ জানেন, তাহলে সেটাকে ইউনিট ওয়েট দিয়ে গুণ করে আপনার ইয়ে করতে হবে, ওয়েট ক্যালকুলেট করতে হবে। সাপোজ এই যে একটা এখানে কোন টাইপের বেসিং আছে, সেটা সাইজ কত, তাহলে এটার জন্য আপনার এই লেন্থটা লাগবে। ক্যাট ফাইল এস্টিমেশনের জন্য ক্যাট ফাইল মোস্ট ইম্পর্ট্যান্ট। ক্যাট ফাইল থাকলে এই ডাটাগুলা নেওয়া যায় ক্লিয়ারলি, না হইলে অনেক কিছু পিডিএফ থাকলে অনেক কিছু ডাটা পাওয়া যায় না। এই জন্য ক্লায়েন্ট কোনো ড্রয়িং দিলে অবশ্যই বলবেন যে ক্যাট ফাইল কালেক্ট করে দেওয়ার জন্য, তখন আপনাদের জন্য এস্টিমেট করতে সুবিধা হবে। এরপর যদি কোনো স্টার্ট মেম্বার থাকে, স্টার্ট মেম্বার কি মেম্বার দেওয়া হয়েছে, পাইপ মেম্বার নাকি টিউব মেম্বার নাকি বক্স নাকি আই সেকশন নাকি অ্যাঙ্গেল, সেই অনুযায়ী আপনার এর এস্টিমেট আসবে। এরপর আরো যে অ্যাক্সেসরিজ আইটেমের মধ্যে আছে ইউপিভিসি ডাউন পাইপ, এগুলা কোথায় লাগে, এগুলার ডায়া কেমন হয়, তারপর লেন্থ কেমন হয়, কেমিক্যাল বোল্ট যেগুলা লাগবে কিনা এই প্রজেক্টে, কিংবা কেমিক্যাল বোল্টের ওয়েট গুলা কিভাবে আসে, কেমিক্যাল বোল্ট। এরপর হিল সাইড অসার, রড বেসিং এর জন্য আমাদের হিল সাইড অসার লাগে। তো এগুলো কয়টা লাগে, এগুলো সম্পর্কে যদি আমাদের আইডিয়া না থাকে, ডিটেইলিং সম্পর্কে যদি আইডিয়া না থাকে, তাইলে কিন্তু এস্টিমেট অনেক কিছু আছে স্কিপ হয়ে যাবে। এরপর ডাবল ফেস টেপ লাগবে কোথায়, এটা মূলত ইনস্টলেশনের জন্য লাগে। তারপরে স্কাইলাইট আছে কিনা, কোনো অল লাইট আছে কিনা, সেগুলোর সাইজ নর্মালি কেমন হয়, কিংবা এটা আপনার এটার ক্ষেত্রে একটা ইম্পর্ট্যান্ট জিনিস বলি, সেটা হচ্ছে সাপোজ এটা একটা রূপ, তো এই রুফের শিটিং আপনি এখানে একটা এরিয়া এখানে একটা এরিয়া ধরে রুফের শিটিং এরিয়া সাপোজ কিছু একটা পাইলেন, বললাম 5,000 স্কোয়ার মিটার কিংবা কিছু একটা। এখন এই রুফের উপর 10টা স্কাইলাইট আছে, সেই 10টা স্কাইলাইটের এক একটা লেন্থ 3.2 মিটার বাই হচ্ছে 1,025, ধরে নিলাম এরকম। স্ট্যান্ডার্ড উইডথ এরকমই হয়, আর লেন্থ এরকমই হয়। তো 3 মিটার বা 3 প্লাস মাইনাস এরকম থাকে। তো এখানে দেখেন 10 × 3.2
গুণ 1.025, 32 স্কোয়ার মিটার মাইনাস হয়ে গেল। অর্থাৎ এই 5,000 স্কোয়ার মিটার টোটাল সিটিং এরিয়া থেকে 32 স্কোয়ার মিটার মাইনাস হলো। তো আপনার সিটিং এর ওয়েট যদি একটা ধরলাম 200 টাকা যদি ধরি, স্যার কিউবিক মিটার হবে না স্যার? না আমি স্কোয়ার মিটার হিসাব করছি তো। এটা 10 তো কোয়ান্টিটি, নাম্বার অফ ও আচ্ছা স্যার, ঠিক। এখানে রেট আরো বেশি, আমি স্কোয়ার মিটারে রেট দিচ্ছি। এটা কেজিতে রেট আসে মূলত, স্কোয়ার মিটারও দেয়। তো এটা এই যে 32 স্কোয়ার মিটার, তো কেউ যখন ক্যালকুলেট করলো বা এস্টিমেট করলো, একজন 5,000 স্কোয়ার মিটার ধরে রেট দিল, আর একজন 32 স্কোয়ার মিটার মাইনাস করে রেট দিল। অর্থাৎ এই যে রুফে যে স্কাইলাইটটা, এইটা কিন্তু মাইনাস হবে। স্কাইলাইটের রেট তো আপনি আলাদাভাবে ধরতেছেন, তো রুফের এরিয়া থেকে যদি স্কাইলাইট মাইনাস না করেন, তখন এইটা আপনার আলটিমেট ওয়েটের সঙ্গে বেশি চলে যাবে, প্লাস রেটও বেশি হয়ে যাবে। একইভাবে অলের ক্ষেত্রে আমার অল লাইট থাকতে পারে। অল লাইট থাকলে সে অল লাইট আপনার অল শিটিং থেকে অল লাইট মাইনাস হবে, যদি অল শিটিং এর মধ্যে অল লাইট গুলা থাকে। অনেক জায়গায় আছে লুভার থাকবে, কোথাও আছে উইন্ডো থাকবে। তো এগুলার জন্য যদি আপনার স্কোপে না থাকে, এগুলো সাপোজ উইন্ডো ক্লায়েন্টের স্কোপে, লুভার আপনার স্কোপে থাকতে পারে, তাহলে লুভারের ওয়েট তো আপনি আলাদাভাবে ক্যালকুলেট করতেছেন, লুভারের জন্য তো আলাদা রেট দিচ্ছেন। তো সেই এরিয়াটুকু তো আমার এরিয়া, এই ওয়ালের এরিয়া থেকে মাইনাস করতে হবে। তো এই জিনিসগুলো অনেকেই করে না, অর্থাৎ এটা এই না করার জন্য আলটিমেটলি দেখা যায় যে অনেক গ্যাপ চলে আসে। তারপর তার একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে লক সিম রুপ। এখন বর্তমান সময়ে লক সিম রুপটা বেশ প্রচলিত, এবং এটার ভালোই চাহিদা আছে। তো এই লক সিম রুফের ক্ষেত্রে এগুলা মূলত আমরা বলি স্ট্যান্ডিং সিম রুফ বা লক সিম রুফ। এইগুলার স্ক্রু হয় না নর্মালি, এগুলার মধ্যে কোনো স্ক্রু করা হয় না। এগুলো একটা একটার সঙ্গে সিমিং করে, সিমিং মানে জয়েন্টটা হয় সিমিং মেশিং দিয়ে আর কি। তো এটার জন্য কি কি অ্যাডিশনাল লাগে, বোর্ড লাগে কিংবা অ্যাডিশনাল কি জিনিস লাগে, সেইগুলা ডিসকাস করা হবে এই কোর্সে। তো এছাড়াও আরো আমাদের মেইন ক্যালকুলেশন শিটটা যদি একটু দেখেন, এখানে দেখেন প্রত্যেকটা আইটেম ধরে ধরে ক্যালকুলেশন আছে। মেইন ফ্রেমের মধ্যে যে ম্যাটেরিয়াল গুলা থাকবে সেটা আসবে, অ্যাঙ্কর বোল্ট, তারপর মেজানাইনের মধ্যে ডেকিং শিট, চেকার প্লেট, মেজানাইন এজ অ্যাঙ্গেল, ফ্যাসেনার কয়টা লাগতেছে বা স্ক্রু কয়টা লাগতেছে, শেয়ার স্ট্যাট কত পর পর দেওয়া হচ্ছে, সেটা কয়টা কোয়ান্টিটি মানে পিসে বের হচ্ছে। তারপর চেকার প্লেটের সাপোর্টিং যে অ্যাঙ্গেল লাগে, ক্রেন সিস্টেমের জন্য কি কি মেম্বার, প্রত্যেকটা মেম্বারের ক্যালকুলেশন এখানে দেখানো হবে। তারপর পার্লিন গার্ড কত পর পর দিচ্ছি, পার্লিন গার্ডের ওয়েটে ভালো একটা ভ্যারিয়েশন হয়। দেখা যায় যে পার্লিন গার্ড গুলা, সাপোজ কোনো ডিজাইনার ডিজাইন করছে, এটা উপর দিয়ে এটা হচ্ছে রাফটার, রাফটারের উপর দিয়ে পার্লিন চলে গেছে, তো এখানে ইনক্লাইন ফ্লাঞ্জ বেড়েছে হয়। তো এটা তো আমরা ছবি দেখছি অলরেডি। তো কোনো কোনো ডিজাইনার আছে, এই একটা পার্লিন সাপোজ এই পার্লিনটা এই পর্যন্ত শেষ এখানে, আর এই পার্লিনটা আসতেছে, এই পার্লিনটা এসে এখানে ল্যাপিং হচ্ছে। তো ল্যাপিং এর লেন্থটা মোস্ট ইম্পর্ট্যান্ট। অর্থাৎ এই যে পার্লিনটা, এই পার্লিনের সঙ্গে অ্যাডিশনাল এই যে ল্যাপিং অ্যাড হচ্ছে, তো এই ল্যাপিং এর লেন্থ কেউ হয়তো 375 মিলি ধরে ডিজাইন করতেছে, কেউ ধরতেছে 705 মিলি। তো এই ল্যাপিং এর লেন্থের জন্য আপনার ওয়েট অনেক ভ্যারি করে পার্লিনের ক্ষেত্রে। তো এইগুলা কেউ কেউ আছে একদম সূক্ষ্মভাবে এস্টিমেট করে না। আবার
সি পার্লিন যদি হয়, সি পার্লিনের ক্ষেত্রে টোটালি কোনো ল্যাপিং লাগে না। তো আপনি সি পার্লিন ডিজাইন করতে যেয়ে ভুল করে ল্যাপিং ধরে ফেললেন, তখন কি হবে? ওয়েটটা অনেক বেশি বেড়ে যাবে এবং সে এই পার্লিনের রেটও অনেক বেশি। তো সেহেতু আলটিমেটলি আপনি প্রতিযোগিতা থেকে পিছায় পড়তেছেন। তো এরকম আরো অনেক ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস আছে। পার্লিনে কত পিস ক্লিপ লাগবে, কয়টা বোর্ড লাগবে, কয় পিস, সেগুলারও একদম সূক্ষ্মাতি সূক্ষ্ম হিসাব করতে হবে। তারপর এখানে স্যাগ রড, স্যাগ রডের ল্যাপিং কত হয়, স্যাগ রড টু স্যাগ রড স্পেসিং কত, মানে পার্লিন টু পার্লিন স্পেসিং কত, সেই অনুযায়ী স্যাগ রডের ল্যাপিং, অর্থাৎ একটা স্যাগ রড ল্যাপিং দিতে গেলে তার মাথায় কিছু অংশ এক্সট্রা রাখতে হয়, সেটা কতটুক লেন্থ। তো এগুলা যদি আপনার ধারণা না থাকে, তাহলে কিন্তু এই লেন্থ ঠিক থাকবে না, লেন্থ ঠিক না থাকলে ওয়েট ঠিক থাকবে না। বেসিংয়ে যে মেম্বারগুলা ইউজ করতেছেন, সেই বেসিংয়ের সাইজগুলা কি হবে, সেটার লেন্থ কত, এগুলার আপনার অ্যাকচুয়াল ওয়েট ক্যালকুলেশন, বেসিং হোক, পাইপ হোক, টিউব হোক, যে কোনো মেম্বারের ক্ষেত্রে অনেকেই যেটা করে, যেটা আমি একটু আগে বলছি, যে এখান থেকে আপনি কেটে দিয়ে টোটাল একটা, মানে এটা হলো বক্স সাপোজ, তো এটা কি করে অনেকে টোটাল লেন্থটা কাউন্ট করে থিকনেস দিয়ে গুণ করে দেয়। তো সেটা করলে আপনার ওয়েট কিন্তু বেশি চলে আসবে। আলটিমেটলি এটা হওয়ার কথা, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, একে 2 দিয়ে গুণ, আর এটা একটা পার্ট, এটা একটা পার্ট, অর্থাৎ আপনি যদি টোটাল লেন্থ নেন, তখন এই পার্টটা ডাবল হয়ে যাচ্ছে, এই পার্টটা ডাবল হয়ে যাচ্ছে। তো এই ডাবল ওয়েট কিন্তু অ্যাকসেপ্টেবল না। এটা করলে আলটিমেটলি ওয়েট বেড়ে যাবে। তারপর এখানে শিটিং এর থিকনেস কত, এই থিকনেসের উপর আপনার ওয়েট অনেক ভ্যারি করে। অর্থাৎ শিটিং এর থিকনেস আছে 0.47 মিলি, আছে 0.5 মিলি, আছে 0.6 মিলি আছে। আপনি এইটাতে কত ইউজ করবেন, সেটা অনুযায়ী আপনার টোটাল ইউনিট ওয়েট আসবে। এরপর একটা শিটিংয়ে পার স্কোয়ার মিটারে কয়টা করে স্ক্রু লাগতে পারে, এটা সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে। তারপর কি কি স্ক্রু আসতে পারে, সেগুলোর লেন্থ কেমন হয়, অর্থাৎ এই যে স্ক্রুর সাইজগুলা কেমন হয়, সেগুলা আপনার রেট অ্যানালাইসিসের জন্য লাগবে। যদি স্ট্যান্ডিং সিম রুফ হয়, তাহলে সেগুলার হিসাব কিভাবে আসবে। তারপর এখানে যত ট্রিম আছে, ডিপ ট্রিম, গ্যাবল ট্রিম, রিস প্যানেল, লিপ গাটার, কর্নার ট্রিম, শিটিং অ্যাঙ্গেল, ভ্যালি গাটার, গাটার স্টাফ, ডাউন পাইপ স্টাফ, এরকম হাজার হাজার আইটেম আছে। তো প্রত্যেকটা আইটেম আপনার সূক্ষ্মভাবে হিসাব করতে হবে। তারপর এই যে ক্যানোপি, একটা ক্যানোপি হিসাব করতে গেলেও ক্যানোপির মধ্যে দেখেন কতগুলো আইটেম আসতেছে। একটা রূপ মনিটর হিসাব করতে গেলে সেই রূপ মনিটরের মধ্যে দেখেন কত আইটেম আসতেছে। একটা রিজ ভেন্টিলেটর হিসাব করতে গেলে সেগুলোর মধ্যে কত আইটেম আসতেছে। ফ্যাসিয়া, মানে প্রত্যেকটা জিনিসের, ডোরের মধ্যে, ডোরের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ওয়েটেড পার্ট আর একটা হচ্ছে অ্যাক্সেসরিজ পার্ট। তো এখানে এইগুলো হচ্ছে ওয়েটের মধ্যে চলে যাচ্ছে। ডোরটা হিসাব করে এরকম কোম্পানির সংখ্যা নাই বললেই চলে, মানে ডোরের ওয়েট হিসাব করে। আমি এখনো পর্যন্ত কাউকে পাই নাই। আমি আমার কোম্পানিতে প্র্যাকটিস করি, কিন্তু আমি এখনো পর্যন্ত অন্য কোম্পানির কাউকে পাই নাই যে ডোর হিসাব করে। ডোর হচ্ছে লামসাম ওয়েট দিয়ে দেয়। কিন্তু ডোরের যে কতগুলো আইটেম আছে, এখানে দেখেন 3 আর 3, এখানে আছে 3 আর 3 6 7টা আইটেম এখানে, আর অ্যাক্সেসরিজ আইটেমে আরো আছে, এই যে ডোরের জন্য আরো আছে এখানে আরো 6 7টা, 14টা আইটেম শুধু ডোরে। তো এগুলো প্রত্যেকটা আইটেম যদি আপনি বের করতে না পারেন, তাহলে আলটিমেটলি ওয়েট কিন্তু ঠিক আসবে না, আবার রেটও ঠিক আসবে না। এসটিআরে একটা এসটিআর ক্যালকুলেট করতে গেলে দেখেন এসটিআর এর মধ্যে কতগুলো আইটেম থাকে। তো প্রত্যেকটা আইটেম আমি চেষ্টা করব এখানে দেখানোর জন্য। তারপর লুভার আছে, গ্রেটিং আছে, কেজ লেডার আছে, আদার যত অ্যাক্সেসরিজ আছে, অ্যাক্সেসরিজ এর মধ্যে স্কাইলাইট আছে, অল লাইট আছে, ডাউন পাইপ আছে, এক্সস্ট ফ্যান আছে,
টার্বো ভেন্টিলেটর আছে, ডাবল ফেস টেপ, সিলিকন সিল্যান্ট, কেবল ব্রেসিং, হিলসাইড ওয়াশার, আই বোল্ট, তারপর এন্টি উইন্ড ক্লিপ, এগুলো মূলত ইয়ের জন্য স্ট্যান্ডিং সিম রুফের জন্য লাগবে। ফোম ফিলার উইথ স্টিল ফিলার, এরকম আরো অনেক আইটেম আছে যেগুলা হয়তো আপনারা নামই শোনেন নাই। তো এইগুলা আলটিমেটলি এই কোর্সে আমি চেষ্টা করব পুরা এই এক্সেল শিটটা টপ টু বটম আপনাদেরকে প্রত্যেকটা আইটেম ধরে ধরে দেখানো। কিছু একদম যে 100% দেখাতে পারবো সেটা বলাও ভুল, কারণ কিছু জিনিস আছে যে একদম মানে যেটা চেষ্টা করলেও আপনি এর চেয়ে সূক্ষ্ম আর মানে ইয়ে করতে পারবেন না, প্রিসিশন লেভেলে যাইতে পারবেন না, সেগুলো আলাদা হিসাব। কিন্তু এর ছাড়া বাকি যেগুলা মানে আমরা অ্যাজ ইউজুয়াল দেখি কিংবা অ্যাজ ইউজুয়াল প্র্যাকটিস করি সেগুলা নিয়ে সবই ডিসকাস করা হবে এখানে। তো এইভাবে আমাদের 7টা ক্লাস লাগুক 8টা ক্লাস লাগুক আমরা ক্লাসগুলা নিব, কারণ এস্টিমেট আসলে এভাবে নির্দিষ্ট ক্লাসের সংখ্যা হিসাব করে বলা মুশকিল। এটা প্রায় কোনো ব্যাচে বেশি টাইম লাগে, কোনো ব্যাচে কম টাইম লাগতেই পারে, কারণ এগুলো ডিপেন্ড করে স্টুডেন্টদের নেওয়ার ক্যাপাসিটি, তারপর আবার স্টুডেন্টরা কোশ্চেনের উপর সব কিছু ডিপেন্ড করে। তো এই কোর্স রিলেটেড যত ডকুমেন্ট আছে সেটা তো বলছি দিয়ে দিব, শুধুমাত্র এক্সেল শিট ছাড়া। তো এটাই মূলত আজকের কোর্সের মেইন ডিসকাশনের বিষয়বস্তু ছিল। আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে তো করতে পারেন। তো এখন তো একজন আছেন নাকি? হ্যালো, রাকিব ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কি অবস্থা? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আপনার কোনো কোশ্চেন আছে কিনা? না, আজকে নাই। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে কোশ্চেন না থাকলে আজকে এই পর্যন্তই। তাহমিদ ভাই কি আছেন? তাহমিদ ভাই কি আছেন? আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত, আর কন্টিনিউ না করি। ওকে, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, থ্যাংক ইউ।